এই কথাটাই বলেছি। এবং তারা নন সিরিয়াস গভর্নমেন্ট। আপনি দেখেন, আমি একটা সিম্পল একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে। আপনি তো অনেক লোকের অনেক ইন্টারভিউ নিয়েছেন, দেখেছেন। আপনি নুরুল কবির সাহেব যে ইন্টারভিউটা নিলেন আমাদের ইউনূস সাহেবের, বলা হয়ে থাকে এ যাবৎকালে এটা হলো বেস্ট ইন্টারভিউ। আমিও তাই বলি। কিন্তু ভাবেন তো, যখন নাকি উপদেষ্টাদের যোগ্যতা নিয়ে, ওনার যোগ্যতা নিয়ে নুরুল কবির প্রশ্ন করলেন, উনি কি বললেন? উনি বললেন যে আমি তো এই জগতের লোক না, আমাকে জোর করেছে নিয়ে এসেছি, আমি কিছু জানি না, আমি বোঝার চেষ্টা করতেছি, দেখতেছি কি হয়, দেখি কতটুকু করা যায়। তারপর যখন বললেন যে আপনার উপদেষ্টা তো অনেক কিছু পারছেন না, ওনাদেরকে আমি কি বলবো, আমি নিজেও তো পারি না, তো ওনাদেরকে আমি কিভাবে বলবো? আপনার এই কথাগুলো শুনতে মনে হয় না কি বিনয়ী লোক, কি সুন্দর লোক নিজের কথা স্বীকার করলেন। আপনি আমাকে বলেন ভাই, এটা কি ট্রায়াল এন্ড এরর ভিত্তিতে কাজ করার জায়গা? না কামাল ভাই, আমি একটু ডক্টর কামাল ভাই, আমি একটু আপনার কাছ থেকে শেখার জন্যই একটু আপনার এই জায়গাটা থেকে বলি যে ডক্টর ইউনূস এটি অকপটে স্বীকার করেছেন যে তার তাড়াহুড়া ছিল, তিনি সব লোককে চেনেন না, তাকে এই লোককে নিতে হয়েছিল। কিন্তু আপনি তো আরেকটা জিনিস খেয়াল করবেন কামাল ভাই, ওনাকে কিরকম জায়গায়, কিরকম একটা বাইনারির মধ্যে হাঁটতে হয়েছে। তিনি আওয়ামী লীগের লোক নিতে পারবেন না, তিনি বিএনপির লোক নিতে পারবেন না, তিনি এক্সট্রিম বাম লোক নিতে পারবেন না, তিনি এক্সট্রিম ডান লোক নিতে পারবেন না, তাকে মাঝামাঝি কিছু লোককে পছন্দ করতে হয়েছে। এর মধ্যে কিছু লোক ভালো থাকতে পারে, কিছু লোক খারাপ থাকতে পারে, কিন্তু তার ইন্টেনশন নিয়ে আমরা কেন প্রশ্ন তুলবো? আপনি দেখেন এতগুলি কনস্ট্যান্ট যদি কামাল ভাই আপনাকেও দেই, এতগুলি কনস্ট্যান্ট আপনাকে দিলে আপনার জন্য কঠিন হবে একটু। আমি বলি আপনাকে, শুনুন, আপনি চমৎকার প্রশ্ন করেছেন। ইন্টেনশন অবশ্যই ইম্পর্টেন্ট। আপনি একটা ভালো ইন্টেনশন নিয়ে একটা খড়ের গাদায় একটা মেসের কাঠি জ্বালাই দেন, জ্বলবে না আগুনটা ভাই? জ্বলবে। ইন্টেনশনে কিন্তু আগুন নিভাবে না, রাইট? ইন্টেনশনে কিন্তু তাপ কমাবে না, রাইট? সেই তাপটা তো আমার গায়ে লাগতেছে। আপনি শুনেন, সারল্য, ভদ্রতা, নম্রতা, এটা কিন্তু যোগ্যতার বহিঃপ্রকাশ নয়। আপনি একটা যুদ্ধে নেমেছেন, ইটস এন ওয়ার। আপনি সেই যুদ্ধে আপনি পারছেন না রে ভাই। আপনি বলছেন যে আমি দেখি ট্রায়াল এন্ড এরর বেসিসে। শুনেন, আপনার সামনে দিকে তার ছিল, খোলা তার। একজন আপনাকে বললো ভাই তারটার মধ্যে কি ইলেকট্রিসিটি আছে? আপনি বলেন ঠিক আছে, হাত দিয়ে দেখি তো ইলেকট্রিসিটি আছে কিনা। আপনি কি হাত দিয়ে দেখবেন? আপনি যদি হাত দিয়ে দেখেন, যদি থাকে তাহলে এটা ধরবো না, তো ধরলে তো আপনি মরেই যাবেন না ভাই। কিন্তু আপনি তো পুরো জাতিকে সঙ্গে নিয়ে হাত দিচ্ছেন। না, এটা কিন্তু ব্যক্তিগত চাওয়া পাওয়ার বিষয় না। আমি আপনাকে বলি, শুনেন, প্রত্যেকটা ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটছে। তো আপনি কোন ক্ষেত্রে আপনি বলেন? আপনি জীবনে অনেকদিন সাংবাদিকতা, আপনি বলেন তো, অর্থ বছরের মাঝামাঝি আইসা শতাধিক পণ্য এবং সেবার উপর আপনি ভ্যাট এবং সম্পর্ক শুল্ক জারি করছেন, কার সঙ্গে আলাপ করে করছেন? ওকে, আপনি কার সঙ্গে আলাপ করে করেছেন? আমি একটু আগের থেকে আসি কামাল ভাই। সেইটা হচ্ছে যে আপনি বলতেছেন যে এটা একটা যুদ্ধ, কিন্তু আমি তো দেখতেছি সেইটা হচ্ছে যে তিনি আসছেন শান্তিরক্ষা মিশনে। আমাদের শান্তিরক্ষা মিশন আর্মির যখন আফ্রিকায় যায়, তারা যুদ্ধ করতে চায় না, তারা শান্তিটা বজায় রাখতে চায়। তাদেরকে তো এটা নিরপেক্ষ জায়গা, ডক্টর ইউনূস যুদ্ধ করতে আসেন না। আচ্ছা, খুব ভালো, আপনি চমৎকার উদাহরণ দিচ্ছেন। আমি এই চমৎকার উদাহরণ দিচ্ছি, একটা মন্দ উদাহরণ দিই আপনাকে। যে শান্তিরক্ষা মিশনের সমস্ত মসজিদের ইমাম এবং পাদ্রীদের না পাঠায় সেনাবাহিনীকে পাঠায় কেন ভাই? কারণ যদি যুদ্ধ লাগে যুদ্ধ করবে, যুদ্ধ লাগলে যুদ্ধ করবে। দ্যাট ইজ দ্য পয়েন্ট। জি, দ্যাট ইজ দ্য পয়েন্ট। যুদ্ধ তো লেগে আছে সারা দেশে। মানুষকে জিজ্ঞাসা করেন না তার পকেটে কি যুদ্ধ লাগছে কিনা, বাজারে যে দেখেন না যুদ্ধ লাগছে কিনা, যুদ্ধ লেগে আছে না। কিন্তু কামাল ভাই, আপনি এর আগেরটা না বললে কেমনে হবে? 15 বছর আওয়ামী লীগের দুঃশাসন, তার আগ পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হওয়া, পুরা 2024-এর এপ্রিল মাস থেকে একের পর এক আন্দোলন, নানা ধরনের বিষয়াদি, জুলাই আগস্টে কোনো কিছু কাজ না করা, এগুলি আপনি দ্রব্যমূল্যের জন্য একটুক সাফার আমরা করব না, একটুক আমরা দিব না? মানে আমি এর আগে যে দেশটাতে থাকতাম জার্মানিতে, তারা তো 15 বছর ডাস্টবিনের খাবার খায় দেশটারে ঠিক করলো। ওকে, তাহলে আপনি প্রত্যেকটা বাজারের আশেপাশে 20-30টা করে ডাস্টবিন রাখেন। না, পারছো না, এখান থেকে নিয়ে যাও। কিন্তু কিছু স্যাক্রিফাইস আমরা করব না, কিছু কতটুকু, কিছুটা কার জন্য কিছু? যে বাণিজ্য মন্ত্রী দায়িত্ব নেওয়ার 1 মাসের মাথায় সয়াবিন তেলের দাম ওই সিন্ডিকেটের স্বার্থে 8 টাকা বাড়ায় দেয়, তার কিছু? নাকি যে লোক 1 লিটার তেল কিনতে যে 3 বার পকেটে টাকা গুনে, তার জন্য কিছু? আপনি কার কথা বলতেছেন রে ভাই?
সাধারণ মানুষ, এই দেশের মানুষের, আপনার একজন উপদেষ্টা এই যে আলী ইমাম মজুমদার, সে বলতেছে জিনিসপত্রের দাম বেড়েছে কিন্তু মানুষের কষ্ট হবে না। ওই লোক কষ্টের কি বুঝে? আপনি আমাকে বলেন, ওই লোক সাধারণ মানুষের কষ্টের কি বুঝে? বেতন বাড়বে না, চাকরিচ্যুত হবেন আপনি, জিনিসপত্রের দাম বাড়বে কিন্তু আপনার কষ্ট হবে না। এটা কি ভাই জুয়ে আছেন, ম্যাজিক নাকি? এটা কি ম্যাজিক? ওকে, আমি কামাল ভাই, আমি কামাল ভাই আপনার কামাল ভাই আমি আপনার বক্তব্যের সাথে দ্বিমত এই পর্যায়ে করছি না, কিন্তু প্রশ্নটা করে রাখি। হ্যাঁ, না প্রশ্নটা আমি করে রাখি কারণ ভাই আপনার চোখে, আমি বরং বাকের ফ্যান, আমি বরং আরেকটা প্রশ্ন করি। জি জি, আমি বাকের একটা কথায় আমার একটু মনে হলো এই প্রশ্নটা আমার করা দরকার। জি জি প্লিজ। খালি নাহিদের এই যে নাহিদ ইসলাম যে আপনার যে স্ট্যাটাসটা দিয়েছেন, এই স্ট্যাটাসটা আপনি তো ওনাকে পড়ে শুনাইলেন। আমি যদি এই প্রশ্নটা করি, আপনি আমার হয়ে বাকেরকেও প্রশ্নটা করতে পারেন, বাকি নিজেও জবাব দিতে পারে। আমি যদি বলি যে নাহিদ ইসলাম যে অভিযোগটা করেছে যে এটার মাধ্যমে বিএনপি 111 কে ইনভাইট করতেছে, আমি যদি বলি এই স্ট্যাটাসের মাধ্যমে নাহিদ ইসলাম হিমসেলফ 111 কে ইনভাইট করতেছে, ওকে, আমি যদি এই কথাটা বলি, ওকে ওকে, এই কথা, কারণ এই স্ট্যাটাসের মাধ্যমে সে তো আর্মিকে একটা পার্টি বানিয়ে ফেলেছে। একজন উপদেষ্টার পদে থেকে উনি এটা করতে পারেন? এটা কোনো সেন্সিবল কাজটা করেছেন না। ওকে, আমরা 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 কামাল ভাইয়ের প্রশ্নটার জন্য জনাব বাকের মজুমদারকে, এটা যদি বাকের মজুমদার কিছু বলেন, আমরা এটা একটু আহ্বান জানাই। জনাব মজুমদার আমাকে 10টা সেকেন্ড একটু টাইম দেবেন। আমরা একটু দর্শকের কাছে জানতে পেরেছিলাম, মানে প্রশ্ন করেছিলাম যে সময় দিতে পারবেন না বলে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সমন্বয়ক সার্জিস আলম। এই সিদ্ধান্ত সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 74% দর্শক এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করেন, সঠিক না মনে করেন শতকরা 26% দর্শক। 54,000 দর্শকের মধ্যে ভোট দিয়েছেন। জনাব বাকের মজুমদার, আপনার কাছে একটু যাচ্ছি। জনাব মাসুদ কামাল ভাই একটি প্রশ্ন আপনার কাছে করেছেন যে এই ইনভাইটটা 111 এর মতো একটা সরকারের ইনভাইট কি আসলে জনাব নাহিদ ইসলামই দিচ্ছেন কিনা? জনাব মজুমদার, এখানে জনাব মাসুদ কামাল ভাই যে খুব সহজে নাহিদ ভাইকে একটা প্রশ্ন করে দিলেন, একটা এখানে কোশ্চেন রেখে গেলেন যে 111 এর সরকারের ইঙ্গিত কি নাহিদ ভাই নিজে দিচ্ছে কিনা বা নিজে ইনভাইট করছে কিনা। তো এখানে আমি পাল্টা জানতে চাই, বা আমার যে পয়েন্টটা সেটা হচ্ছে যে এখানে নাহিদ ভাই কিন্তু খুব স্পষ্টভাবে তার ব্যাকগ্রাউন্ড উল্লেখ করেছে, আসলে কোন অর্থে আসলে বিএনপি 111 কে ইনভাইট করছে, কিন্তু নাহিদ ভাই খুব তার ব্যাখ্যা করে দিয়েছেন কোন অর্থে কি হচ্ছে। উনি কিন্তু ব্যাকগ্রাউন্ড টেনেছে, পরবর্তী ঘটনাক্রম বলেছে। তো আমি মাসুদ কামাল ভাইয়ের কাছে প্রশ্ন করেছি, উনি আসলে কোন প্রেক্ষাপট বা কোন ব্যাকগ্রাউন্ড দেখে আসলে নাহিদ ভাইকে এমন প্রশ্ন করতে চাচ্ছেন। ওকে ওকে ওকে, কামাল ভাই নিশ্চয়ই বলবেন। আমি একটু বোঝার জন্য, জনাব মজুমদার, আসলে আপনাদেরকে প্রশ্ন করা, আপনারা এত বেশি জনপ্রিয়, আপনাদেরকে প্রশ্ন করা এখন একটা, কারণ আমার ফ্লাডেড হয়ে যাচ্ছে যে আমি আপনাকে আসলে ঠিকমতো প্রশ্ন করছি কি করছি না সেটা নিয়ে। আমি শুধু বোঝার জন্য বলতেছি। আমি আবার পড়ি জনাব নাহিদ ইসলামকে। জনাব নাহিদ ইসলাম বলেছেন যে আমরা চেয়েছিলাম ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকার। তারপরে তিনি বলছেন জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না। মানে রাজনৈতিক দলগুলো নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকার, সেটা আপনারা কাকে মিন করেছেন? মানে কারা সরকারে আসে নাই? মানে এটা জাতীয় সরকারটা কে? মানে পরের লাইনে আছে জাতীয় সরকার অনেক দিন স্থায়ী হবে, এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকার আসতে রাজি হয় নাই। তো বিএনপি রাজি হয় নাই, তার জন্যই কি আর কোনো রাজনৈতিক দলকে ইনভাইট করা হয় নাই, নাকি বিএনপি রাজি হয় নাই বলেই অন্য কোনো সরকার রাজনৈতিক দলগুলো আসে নাই? এখানে না, শুরুতে হচ্ছে 5ই আগস্টে আমরা যখন বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলি, তখন আমরা আসলে জাতীয় সরকারের আহ্বান করি। তো সেই ক্ষেত্রে ভাই যেটা বলেছেন সেটাই, জাতীয় সরকার বিএনপি জাতীয় সরকার অনেকদিন স্থায়ী হবে সেই বিবেচনায় বিএনপি আসলে জাতীয় সরকারের সেই সময় আসতে চায়নি। তো বিএনপি যেহেতু এখানে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক সংগঠন হিসেবে সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং বিরোধী দল হিসেবে তো তখন সবচেয়ে বড় বিরোধী দল ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে। তো সবকিছু মিলে আমরা তো অবশ্যই বিএনপি এখানে একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার আমরা বিএনপিকে মনে করি। তো এই সিদ্ধান্তের কারণে, বিএনপির সিদ্ধান্তের কারণে আসলে আমরা এই জাতীয় সরকার গঠনের প্রক্রিয়ায় যেতে পারিনি। আমার কাছে মনে হয় যে আর আপনি যেটা বলেছেন যে অন্যদের, এখানে বিএনপি যদি না আসে আসলে এই জাতীয় সরকারের লেজিটিমেসি নিয়ে আমাদের নিজেদের মধ্যে প্রশ্ন ছিল যে আসলে সবাইকে মিলে যে রাজনৈতিক ঐক্যমতের কথা আমরা বলছি, সেটা যখন বিএনপি এখানে জাতীয় সরকার রাজি হচ্ছে না, সেক্ষেত্রে আসলে আমাদেরকে স্ট্র্যাটেজিক পরবর্তী সিদ্ধান্ত নিতে হয়েছে। আর আরেকটি বিষয় যেটি এখানে
ভাই উল্লেখ করেছেন যে নাহিদ ইসলাম উল্লেখ করেছেন জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না, মানে এটা দ্বারা আমার কাছে মনে হচ্ছে যে এটা খুবই উইলিং আমাদের থেকে প্রপোজাল, যে আসলে আমরা নিজে থেকে যে গভর্নমেন্টে যাওয়ার যে অভিপ্রায় বা আমরা গভর্নমেন্টে যেতে চেয়েছি বিষয়টা এরকম না। মূলত বিষয়টা ছিল মাঠ থেকে, যেমন আমরা এই মাঠের কর্মসূচিগুলো সবসময় মাঠ থেকে চাপ ছিল, আমরা কর্মসূচিগুলো জনগণের ভাষাগুলা ট্রান্সলেট করার চেষ্টা করেছি, রূপান্তর করার চেষ্টা করেছি। ঠিক একইভাবে 5ই আগস্ট আমাদের উপর এরকম একটা চাপ ছিল যে যাতে গভর্নমেন্টে ছাত্রদের প্রতিনিধিত্ব থাকে। তো সবকিছু এই চাপ কি এখনো আছে জনাব মজুমদার? এই চাপ কি এখনো আছে? মানে এখন আছে বলতে আপনি কোন অর্থে মানে এখনো সরকারে থেকে যাওয়ার চাপ আছে? জনাব নাহিদ ইসলাম, আসিফ মাহমুদরা যাতে সরকারেই থাকেন, মাহফুজ সাহেব যাতে সরকারেই থাকেন, এই চাপ কি এখনো আছে কিনা? সরকারেই থাকেন বলতে বিষয়টা আসলে ক্লিয়ার না। এখানে অন্তর্বর্তীকালীন সরকারে যেহেতু ওনারা উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, এই চাপটা আছে কিনা এখনো? অবশ্যই দায়িত্ব যে সব মূলত আমাদের যে মূল দায়িত্বটা কি, আমি মনে করছি আমাদের এক দফার যে দুটি অঙ্গীকার করা হয়, একটি হচ্ছে যে ফ্যাসিলিটি সিস্টেমের সম্পূর্ণ বিলোপ এবং দ্বিতীয়টি ছিল আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত, আমি খুবই সরকারি যদি বলি। হ্যাঁ, তো এই দুইটি বাস্তবায়নের প্রেক্ষিতে কিন্তু এই ছাত্রদের এক দফা ঘোষণা এবং পরবর্তী তাদের কার্যক্রম, এখন ছাত্রদের প্রতিনিধি হিসেবে যেহেতু 3জন ছাত্র উপদেষ্টা গভর্নমেন্টে আছেন, আমরা মনে করছি যে গভর্নমেন্টে থেকে তারা মূলত এই গণ অভ্যুত্থানে বা এই আমাদের যে এক দফা ছিল, এই এক দফা বা আমাদের যে জুলাই অভ্যুত্থান, এই জুলাই অভ্যুত্থানের তারা এই দুটি অঙ্গীকার আসলে বাস্তবায়ন করবেন, মানে সর্বশেষ আমরা মনে করছি। আর জনাব মজুমদার, আমি যে প্রশ্নটা করতে চেয়েছিলাম সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে আপনারা তো আসলে জাতীয় সরকার হইলে সব রাজনৈতিক দল এবং মতাদর্শের লোক আসলে ছাত্ররা সরকারে থাকতে চান নাই, যদি আমরা নাহিদ ইসলামের না না বিষয়টা এরকম নাহিদ ভাই, আমার কাছে আমি যদি আবারও পড়ে শুনাই, জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না, শব্দটা কিন্তু খুবই যে সেন্টেন্স, এখানে অনেক কিছু একসাথে আপনি কিন্তু মিন করতে পারবেন। যে প্রয়োজন হতো না ইট ডাজন্ট মিন যে থাকতে পারতো না, মানে এটা প্রয়োজন হলে থাকতো, যদি মনে করতেছে ওই সময় হয়তো প্রয়োজন হতো না, মানে তার মানে হচ্ছে প্রয়োজন হলেও হইতে পারতো, তাই তো? হতেও পারতো, এখনকার অবস্থাটা কি? এখনকার অবস্থাটা কি? এখন কি হয়তো প্রয়োজন আছে? অবশ্যই আমরা মনে করছি এই গভর্নমেন্টে তো অবশ্যই এখানে লেজিটিমেসি আমরা মনে করছি যে একটা বড় লেজিটিমেসি দিচ্ছে হচ্ছে যে আমাদের ছাত্র উপদেষ্টারা, তো সেই ক্ষেত্রে আমরা গভর্নমেন্টের লেজিটিমেসি দিতেছে ছাত্র উপদেষ্টারা। না না আমি বলছি একটা আমি মনে হয় ওয়ার্ডিং এ ভুল করতে পারি, বাট আমি বোঝানোর চেষ্টা করেছি যে এই গভর্নমেন্টের অন্যতম লেজিটিমেসি হচ্ছে আমরা মনে করছি আমাদের ছাত্র উপদেষ্টারা, যেহেতু ছাত্ররাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং তাদের প্রতিনিধিত্ব ছাত্ররাই চেয়েছে, এবং সেই প্রতিনিধি হিসেবে। জনাব মজুমদার, আমি একটু যদি ধীরে বলেন, আমি আপনার এই বক্তব্যটা একটু লিখে নিতে চাই, যে আপনি একটু বলেন তো যে বর্তমান সরকারের অন্যতম লেজিটিমেসি দিচ্ছে আমাদের ছাত্র উপদেষ্টারা। ওকে, ফাইন, ফ্যান্টাস্টিক। আমার প্রশ্ন হচ্ছে সরকারের অন্যতম লেজিটিমেসি দিচ্ছে ছাত্র উপদেষ্টারা। আমি এখন একটা প্রশ্ন আপনাকে করতে চাই যে এই জুলাই আগস্ট আন্দোলনে আপনারা যারা নেতৃত্ব দিয়েছেন, সেই আপনাদের উদ্যোগে বা আপনাদের নেতৃত্বে একটা রাজনৈতিক দল হতে যাচ্ছে, আমরা এরকম শুনতে পাচ্ছি, মানে এটা হবেও। এই দল ঘোষণার আগে যারা ছাত্র উপদেষ্টা তারা কি সেই দলে যোগ দিবেন? তার আগে কি নাহিদ আসিফ, জনাব মাহফুজ তারা সরকারি পদ ছাড়তে পারেন, নাকি সরকারি দলে থেকেই তারা এটা করবেন? আচ্ছা, আমি প্রথমেই আবার আমার পিছনে যেতে, সেটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি বলছি আমাদের এক দফার যে দুটি অঙ্গীকার, আমি আবার উল্লেখ করছি ফ্যাসিলিটি সিস্টেমের সম্পূর্ণ বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। মূলত এই দুটি অঙ্গীকারকে সামনে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই 5 আগস্ট পরবর্তী সময়ে তারা সারা দেশে কাজ করে যাচ্ছে। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যখন দুইজন সমন্বয়ক ছিলেন যে আমাদের নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, তারা যখন গভর্নমেন্টে চলে গিয়েছেন তখন তারা কিন্তু গভর্নমেন্টের হয়ে তাদের দায়িত্ব পালন করছেন। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্য যারা নেতৃবৃন্দরা ছিলেন তারা মূলত দুইটি অঙ্গীকারকে সামনে রেখে তারা বাকি সব কাজগুলো করে যাচ্ছেন। এখন আমাদের মাঠে থেকে 5 আগস্ট পরবর্তী সময়ে জনগণের আশাকাঙ্ক্ষা বলি, জনগণের চাপ বলি, ছাত্রদের চাপ বলি, একটা নতুন রাজনৈতিক দলে কিন্তু আমাদের উপর একটা সেই চাপ আছে। তো এখন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমি যেটা বলছি আমাদের এক দফা যে দুটি অঙ্গীকার, সেই দুটি অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমাদের রাজনৈতিক দলের বিষয়টি এখনো বিবেচনাধীন আছে, এখন এই বিষয়ে এখনো সম্পূর্ণ সিদ্ধান্ত হয়নি, আমি সেটা বলবো। আর আপনি যেটা বলেছেন যে এখানে আমাদের যারা ছাত্র উপদেষ্টারা গভর্নমেন্টে আছেন, আমরা মনে করছি যে ছাত্র উপদেষ্টা যে গভর্নমেন্টে আছেন সেখানে তারা আমাদের ছাত্রদের প্রতিনিধিত্ব করছেন গভর্নমেন্টে, এবং হচ্ছে যে এক দফা দুইটি অঙ্গীকার, সেই দুটি অঙ্গীকার বাস্তবায়নে তারা কিন্তু সেখানে কাজ করে যাচ্ছেন। আর রাজনৈতিক দলের সাথে তাদের নতুন রাজনৈতিক দলের সাথে তাদের যে আপনি যে সম্পর্কের কথা বলছেন যে বা তারা আসবে কিনা,
হ্যাঁ, সেই বিষয়টিও আমি মনে করছি যে যারা গভর্নমেন্ট আছে তারা আসলে এই নতুন রাজনৈতিক দলে আসার সুযোগ কম। আর সেক্ষেত্রে যদি তারা কখনো রাজনৈতিক দলে আসতেই পারে, বাংলাদেশের নাগরিক হিসেবে তার রাজনীতি করার অধিকার আছে, সে যদি কখনো রাজনৈতিক দলে আসে অবশ্যই সে গভর্নমেন্টে থাকবে না, সেভাবেই সে আসলে আসলে রাজনৈতিক দলে আসবে। আমি গভর্নমেন্ট বলতে বুঝাচ্ছি ইন্টারিম গভর্নমেন্টকে। জি, যদি রাজনৈতিক দল করে তাদের আসলে গভর্নমেন্টে না থেকেই তারা রাজনৈতিক দল করবে, তাই তো? অবশ্যই অবশ্যই অবশ্যই। জি, আপনাকে 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 অনেক ধন্যবাদ। আমি আমি একটু জনাব মাসুদ কামাল ভাই আপনার কাছে আসি। জনাব মাসুদ কামাল ভাই, অনেকগুলি বিষয় নিয়ে আসলে কথা বলা যায়, আপনি বলেও আসতেছেন, কিন্তু নতুন নতুন বিষয় নিয়ে আপনার কাছ থেকে জানতে এটা একটা সুবিধা। সেটা হচ্ছে যে বর্তমানে যে কথা হচ্ছে মুজিববাদ, জিয়াবাদ। জিয়াবাদ কথাটা আমি জীবনে শুনি নাই। মুজিববাদ কথাটা আমরা ইউনিভার্সিটিতে যখন ছিলাম তখন ছাত্রলীগকে মুজিববাদী ছাত্রলীগ আমরা বলতাম, যারা আমরা ছাত্রলীগ করতাম না তারা। একটু বাইদা ভাই বলে রাখি, আমি অবশ্য ছাত্রদলও করতাম না, এই বাইডারিতে আমাকে ফালানোর দরকার নাই। তো মুজিববাদী এই মুজিববাদ এবং এই জিয়াবাদ, এই ব্যাপারটা কি আসলে, মানে এই এই বাদগুলি কোত্থেকে আসতেছে আপনি এটা খেয়াল আচ্ছা, করছেন? আমি 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 আপনাকে বলেন, একটা এই ছাত্র যারাগুলি বলেন না, ওনাদেরকে আমি জিজ্ঞাসা করি হ্যাঁ, যে শেখ হাসিনা সরকার তো গত 17 বছর মোটামুটি টানা ছিল, এই সময়ে তারা কখনো শেখ হাসিনার মুখে মুজিববাদ শব্দটাকে শুনেছে কিনা, এটা আমি একটা জানতে চাই। আমি মনে করতে পারি না। জিয়া রহমানের সরকার, জিয়া রহমানের দল অনেক দিন ধরে রাজনীতি করেন। এই জিয়া রহমানের কোন একজন কর্মীর মুখে, নেতাবাদ দেন, কোন একজন কর্মীর মুখে এত বছরে কেউ কখনো জিয়াবাদ শব্দটা শুনেছে না? কিনা? জিয়াবাদটা তো নগদ মনে পড়তেছে না, কিন্তু কিন্তু আপনি এটা ঠিক কইছেন। মুজিববাদ শব্দটা না কইলে হাসিনা তো বছরের নাম দিয়ে দিছিল মুজিবীয় বর্ষ, জায়গার জোনের নাম দিয়ে দিছিল, সব কিছু তো। ওগুলি প্রশংসা করছি না, জি। আমি বলছি জানেন এইগুলো বলার জন্য আমাদের এই পাটোয়ারি সাহেব এখন আমাদের জ্ঞান দিচ্ছেন। আজকে দেখলাম পাটোয়ারি সাহেব বলতেছেন মুজিববাদ, জিয়াবাদ হবে না, অন্যবাদ। কি বাদ হবে ভাই? আপনার বাদটা কি? পাটোয়ারি বাদ? বাদটা কি রে ভাই? বুঝান না আপনি আমাকে জিনিসটা। বাদের কথাটা আসে করে, বাদ তো বাদ, সব বাদই বাদ না। উনি যেটা বুঝাতে চেয়েছেন কামাল ভাই, আমি যেটা বুঝছি, জনাব পাটোয়ারি যেটা বুঝাতে চেয়েছে, আপনি যে এখন উনাদেরকে সমালোচনা কইরা আপনার সমালোচনার ফসল বিএনপির ঘরে উঠতেছে, সেইটাতে আমরা এটা পছন্দ করতেছি না। আপনি বিএনপিরও সমালোচনা করেন। ওনার ঘরে উঠলে উনি পছন্দ করতেন, আমার ওকে ফাইন। কার ঘরে উঠবে আমি জানি না। উনি কি চান যে আমি সমালোচনা করে ওনার ঘরে আমার ফসল উঠাই দেই? হ্যাঁ, ওনার তো আমার আজগুবি লোক মনে হয়। কারণ আপনি কোথা থেকে মুজিববাদ নিয়ে আসলেন, কোথা থেকে জিয়াবাদ নিয়ে আসলেন? যে লোক জিয়াবাদ ক্রিয়েট করতে পারেন তার ঘরে উঠা উচিত। উনি কোথায় আসে এত যে কথা বলেন ভাই, এগুলো আমি এগুলো বলতে চাই না। সিম্পল মানে বিষয়গুলো হলো জানেন, এগুলো বলে আমরা সবসময় বলি একটা কথা, আমি বলি সবসময় যে ভাই আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই। আমি আগে বহুদিন ধরে একই কথা বলতেছি যে বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না। শেখ হাসিনা এই 17টা বছর ধরে এই এক আকাম করে গেছেন, জাতিকে উনি ভাগ করতে চেয়েছেন চেতনার নামে, মুক্তিযুদ্ধের নামে, ওনার পিতার নামে দেশটাকে ভাগ করার চেষ্টা করেছেন। জিয়াউর রহমানের মতো একজন সেক্টর কমান্ডারকে বলে কি উনি পাকিস্তানের চর ছিলেন। রাইট। আপনারা জামাতে ইসলামকে নিষিদ্ধ করতে চেয়েছেন, জামাতে ইসলামকে উনি দরজা পর্যন্ত, অফিস পর্যন্ত খুলতে দেন নাই। এগুলো তো করেছেন, কেন করেছেন? জাতিটাকে ভাগ করতে চেয়েছেন। ভাবছেন যে ডিভাইড এন্ড রুল, আমি অর্ধেককে ভাগ করে রাখবো, কিছু লোককে দৌড়ের উপর রাখবো, আর বাকিরা আমরা রুল করব। এখনো সেই একই প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি, জাতিকে ডিভাইড করা। মুজিববাদী একদল লোক, একদল জিয়াবাদী লোক, আরেকদল পাটোয়ারিবাদী লোক। ভাই হচ্ছে কি দেশে? হচ্ছে নাকি? আপনি চান কি জুলাই আগস্টের মতো রক্তক্ষয়ী এরকম একটা জিনিসের পরে, 15 বছর পরে, শেখ হাসিনার এরকম জগদ্দল পাথরের মতো চাইপা থাকার পরে, একটা দেশ ক্ষমতায় থাকার পরে আমরা ওই বাইনারি দেখবো যে একবার ইলেকশন হবে বিএনপি জিতবে, আরেকবার ইলেকশন হবে বিএনপির বিরোধী যারা আছে তারা জিতবে, ওইটার মধ্যেই থাকবে। আমরা কোনো ধরনের কোনো পরিবর্তন, গুণগত মানগত কিচ্ছু পরিবর্তন আমরা চাইবো না, কিচ্ছু পরিবর্তন আমরা দেখবো না। না, আপনি আমাকে বলেন তো ভাই, নির্বাচন ছাড়া আপনি পরিবর্তনটা কেমনে করবেন? নির্বাচনটা পরিবর্তন করব এই যে ইউনূস সাহেবের মতো ভালো ভালো উপদেষ্টা, তারপরে যে ছাত্রদের মতো ভালো ভালো লোকরা ক্ষমতায় থেকে থেকে গুণগত মান পরিবর্তন আনবে। তারা সৎ লোক, তারা সততা দিয়ে মানুষকে বুঝাবে। পলিটিক্যাল পার্টিদের তো আমরা দেখছি তারা খারাপ। তাহলে আপনি চাচ্ছেন অরাজনীতিকরণ, বিরাজনীতিকরণ? না, রাজনীতি হবে পরে, ওরা যখন রাজনৈতিক দল করবে, ওরা যখন রাজনৈতিক দল করে আসবে তারপরে হবে রাজনীতি। আপনার কথা বটম লাইন তো ওইটাই, রাজনৈতিক দলগুলো সব খারাপ, রাজনৈতিক দল দরকার নাই, আমরা অরাজনৈতিক দল আনবো, তারা কারো কাছে কোনো জবাবদিহি করবে না, ওদের যখন ইচ্ছা হবে ভ্যাট বাড়াই দিবে, যখন ইচ্ছা হবে বই দিবে, যখন বলবেন যে বই কবে দিবেন বলতে পারবো না বই কবে দিব। আজকে আমরা দেখলাম যে বইয়ের ট্রাক
ধরা পড়তেছে। কেন ট্রাক ধরা পড়তেছে? এটাকে আগে শুনছি, কেন শুনি নাই? যদি বই আপনি ঠিক মতো দিতে পারেন তাহলে তো বইয়ের ট্রাক এনে বাংলা বাজারে এনে বিক্রি করার দরকার পড়ে না। শিক্ষা উপদেষ্টাকে জিজ্ঞাসা করে যে ভাই আপনি কবে বই দিবেন? আমি বলতে পারবো না কবে বই দিতে পারবো। যে দেশের শিক্ষা উপদেষ্টা বলে যে কবে নাগাদ বই যাবে উনি জানেন না, তারপরে উনি কেমন ব্যক্তিত্বের মানুষ, কেমন লজ্জাহীন মানুষ, তারপরে উনি শিক্ষা উপদেষ্টা থাকেন? আপনি আমাকে বলেন রে ভাই, এদেরকে আমার যোগ্য বলতে হবে? ভাই আপনি আমাকে শুনেন, উনাদেরকে আমি খুব ভালোবাসি, কোনো সন্দেহ না, আমি খুব ভালোবাসি। আপনার ভালোবাসাটা একটু 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 কঠিন ভালোবাসা। আপনি আমাকে বলেন, আপনি হ্যাঁ, আমি তার চেয়েও ভালোবাসি আমার সন্তানকে, নিজের সন্তানকে। না, আমার পুত্র প্রায়ই বলে যে বাবা গাড়ি চালানো শিখবো আমি, ওর তো গাড়ি চালানোর বয়স হয় নাই, অথবা বুড়া হয়ে গেছে কিছু একটা। এখন আমি একটা গাড়ি কিনলাম, বললাম যে যাক আমার ছেলে গাড়ি চালাতে চায়, খুব ভালোবাসি, বাবা তুই চালা। আমরা পরিবার নিয়ে বসলাম, কি লাভ হবে? ওই পোলা মরবে, আমরা পুরো সপরিবার মরবো, গাড়িও নষ্ট হবে। ঘটনা তো এটাই হবে রে ভাই। অযোগ্য লোকের হাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলে ঘটনা এরকমই হবে। যোগ্যতা এবং অযোগ্যতা একটা বিষয় আছে, কিন্তু ভালো মানুষের দিয়ে যোগ্যতা ওদের নির্ধারিত হতো তাহলে বাংলাদেশের সব মসজিদের ইমাম আইন আপনি বানাই দিতেন। না না কামাল ভাই, কামাল ভাই আপনি যোগ্য মানুষের কথা বলতেছেন, ভালো মানুষের কথা বলতেছেন, কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করতেছে আপনি কিসের সাপেক্ষে তুলনাটা করতেছেন? আমাদের 53 বছর বয়সে সাপেক্ষটা কি? মানে কারে আপনি ভালো মানুষ দেখে এদেরকে আপনি খারাপ মানুষ বলতেছেন, কারে আপনি ভালো অ্যাডমিনিস্ট্রেটর দেখে এদেরকে খারাপ অ্যাডমিনিস্ট্রেটর বলতেছেন? আপনি আপনি কি জাহিদ মালিকের সাথে তুলনায় বর্তমান স্বাস্থ্য উপদেষ্টারে আপনি খারাপ বলতেছেন? আপনি শুনেন, আপনি যেটা বলছেন সেটা তো এক ধরনের যুক্তি, এবং এটা মনে করেন বাজারে তো যুক্তি আছে, সুযুক্তি আছে, কুযুক্তি আছে, আছে না? এগুলো থাকে, থাকুক, কোনো সমস্যা নেই আমার এটা নিয়ে। বাট আমার কোশ্চেনটা হলো কি, আমার ভালোত্বটা হলো প্রত্যাশার কাছাকাছি কারা আছে। আমি কারোর সঙ্গে কম্পেয়ার করছি না রে ভাই। আমি বাংলাদেশের সঙ্গেও ওই আগে যেরকম সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশে কম্পেয়ার করে মানুষের মধ্যে এক ধরনের স্বপ্ন ঢুকানোর চেষ্টা হইতো, আমি সেই চেষ্টাও করছি না। আমি বলছি যে আমারও তো একটা প্রত্যাশা আছে, এবং আমার প্রত্যাশাটা তো অলৌকিক কোনো প্রত্যাশা না। আমি কিন্তু বলছি না কালকে সব ঠিক হয়ে যাবে। আমি কি প্রত্যাশা করেছিলাম বলেন? দ্রব্যমূল্য বাড়ে কেন? আমরা জেনেছি দুইটা সহজ পদ্ধতি, দুইটা কারণে বাড়ে, চাঁদাবাজির কারণে বাড়ে আর সিন্ডিকেটের কারণে বাড়ে। আমরা মনে করেছি এই সরকারটা এসে এই চাঁদাবাজি বন্ধ করবে, সিন্ডিকেট। কিন্তু কামাল ভাই আপনি বলতেছেন চাঁদাবাজি বন্ধ করতে, কিন্তু আপনি পুলিশ কাজ করতেছে না, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে থেকে সেই আস্থার জায়গাটা নাই, সব জায়গার মধ্যে থেকে একটা সাংঘাতিক রকমের অন্যরকম একটা অবস্থা। তাহলে আপনি এগুলি ঠিক করে দেন। আপনি আমাকে বলেন, এরা যখন দায়িত্ব নিলেন, পুলিশ বাহিনী যে কাজ করছে না, পুলিশ বাহিনীর মধ্যে মনোবল বৃদ্ধি করতে হবে, এটা ওনারা জানতেন না? জানতেন। আচ্ছা, তারপরে ওনারা একজনকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানালেন, সাখাওয়াত সাহেবকে বানালেন। সাখাওয়াত সাহেব দেখলাম 2 দিন দৌড়াদৌড়ি করলো, সাখাওয়াত সাহেব 2 দিন পরে বাদ দিয়ে দিলেন। বাদ দিয়ে আরেকজনকে নিয়ে আসলেন, জেনারেল নিয়ে আসলেন। আগে ছিল ব্রিগেডিয়ার, এবার লেফটেন্যান্ট জেনারেল নিয়ে আসলেন। লেফটেন্যান্ট জেনারেল কি দায়িত্ব নিয়ে বুঝেন নাই উনি কি চাকরি করতে আসছেন নাকি দায়িত্ব নিয়ে আসছেন? ওনার দায়িত্বটা কি? পুলিশ বাহিনীকে মনোবল ফিরিয়ে আনা। আপনি বলেন মনোবল ফিরিয়ে আনার জন্য কি করছেটা কি? পোশাক প্রস্তাব নিয়ে আসছে। পোশাকগুলি দেখছেন পোশাকগুলি কি চেহারা ভাই? এটা কোনো পোশাক হইছে? আর এই পোশাক চেঞ্জ করে মনোবল বাড়াই দিবেন? পোশাক চেঞ্জ করলে মনোবল বাড়ায়? কিছু একটা তো শার্ট পরে আসছে, পাঞ্জাবি পরে আসছে, না কিছু একটা তো করতে হবে, চেষ্টাটা তো আছে। কামাল ভাই আমি আবার আসতেছি আপনার কাছে, আপনার বক্তব্যের কিছু একটা তো করতে, কিছু একটা তো করতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন পোশাক পরিবর্তন। আচ্ছা, পোশাক পরিবর্তন সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে কারণ পুলিশের মনোবল ফেরানোর জন্য পোশাক পরিবর্তন ছাড়া আর কিছু দেখে না, তাদেরকে আপনি যোগ্য বলবেন? আর কিছু দেখে না কামাল ভাই, এটা কিন্তু একটু ঠিক হইলো না। তারা তো আর অন্য অনেক কিছু হয়তো দেখতেছে, আমরা জানি না। তারা তো পুলিশকে মানবিক পুলিশ হইতে বলতেছে, তারা তো পুলিশকে গিয়ে চাঁদাবাজি না করতে বলতেছে, পুলিশকে গিয়ে অকারণে গ্রেফতার না করতে বলতেছে, না করতে চেষ্টা করতেছে। আচ্ছা কামাল ভাই আসতেছি আপনার কাছে। জনাব বাকের মজুমদার, জিয়াবাদ এবং মুজিববাদ সম্পর্কে যদি একটু বলেন, এবং জিয়াবাদ এবং মুজিববাদের এই যে ধারণা আপনারা দিচ্ছেন, একটি বিভক্তের রাজনীতি আপনারা করতে চাচ্ছেন, এবং বিভক্তের রাজনীতি করে আপনারা কি অর্জন করতে চাইছেন সেটা একটু বলবেন কিনা? কেউ বলে থাকেন আপনারা বিশেষ কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর মানে পপুলিস্ট একটা জনমত নিয়ে তাদের পেটের মধ্যে ঢুকে গিয়ে শুধুমাত্র নিজেদের ক্ষমতায় থাকার সময়টাই বৃদ্ধি করতে চাইছেন। জনাব বাকের মজুমদার। আমি একটু ভাই মাসুদ কামাল ভাইয়ের একটু কথা বলতে চাই। উনি যেটা বলেছেন সিন্ডিকেট নিয়ে, আসলে সিন্ডিকেট দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি,
আমরা যেটা মাঠে থেকে ছাত্ররা অনেক কিছু আমরা অভিজ্ঞতা এখানে দেখেছি, আমাদের অনেক অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে মাঠে। আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে এখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমরা দেখেছি যে বিভিন্ন সিন্ডিকেট যেগুলো আওয়ামী লীগের টাইমে সচল ছিল, তারা পরবর্তী সময়ে এখানে নতুন নতুন রাজনৈতিক বাস্তবতায় মানে নতুন, আমি যদি বলি যে কোথাও কোথাও এই বড় রাজনৈতিক সংগঠনগুলোর সহযোগিতা নিয়ে কিন্তু তারা সেই সিন্ডিকেট গুলা চালিয়ে যাচ্ছে। তো সবকিছু মিলিয়ে বড় রাজনৈতিক দলগুলো তো আছে, রাজনৈতিক বড় রাজনৈতিক, আপনি কি এই কথা শুনছেন যে সমন্বয়করা সেই সিন্ডিকেটকে অনেকভাবে জিম্মি করতে, সমন্বয়করা এখন বা সমন্বয়কদের নাম ভাঙিয়ে সে চাঁদাবাজি করা হচ্ছে, এইটা কি আপনি শুনতে পাইছেন, শুনছেন? সমন্বয়কদের নাম গিয়ে চাঁদাবাজির বিষয়টি আমি আমাদের কাছে বিষয়টি এরকম যে এখানে ধরে এই এখানে যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি প্ল্যাটফর্ম আকার এখানে ওয়ার্ক করছে, এখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর লোকজন কিন্তু ইনফিল্ট্রেটেড অবস্থা আছে এবং তারা কিন্তু এখানে ওয়ার্ক করছে। তো এই ক্ষেত্রে অনেকে কিন্তু উদ্দেশ্য প্রণোদিত ভাবে প্ল্যাটফর্মকে প্রশ্নবিদ্ধ করার জন্য কিন্তু নানা ধরনের ষড়যন্ত্র করে থাকে। তো সেক্ষেত্রে এরকম ঘটনা ঘটা আমার কাছে মনে হয় খুব বেশি আসলে ইলজিক্যাল বা অবান্তর। আমি এটা বলতে চাচ্ছিলাম যে মূলত এখানে 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখেছি যে কিভাবে টেন্ডারবাজি, চাঁদাবাজি, তারপর হচ্ছে যে এই দখল, এইসব কিন্তু চলতেছিল। তো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে সবসময় আমরা মনে করছি যে শুধু সরকার না, আমাদেরও কাজ করতে, আমরা যখন মানুষের সাথে কথা বলি এই জিনিসগুলো সবসময় কিন্তু আমাদের ভোগাইছে। আমি যদি আপনাকে জাস্ট আগস্ট মাসে কিছু কথা বলি, আগস্ট মাসে কিছু কথা যদি আপনাকে আমি বলি, সেটা হচ্ছে যে আপনার বিএনপির হচ্ছে 5 আগস্ট থেকে 25 ডিসেম্বর পর্যন্ত যদি দেখেন, বিএনপি ও অঙ্গ সংগঠনের মধ্যকার অন্তর কোন্দলে 20 জন নিহত হয়। আমার কাছে পুরা তালিকা ধরে ধরে এগুলা তথ্যসূত্র সহ আছে। জি, তো এরকম ভাবে আমি আগস্ট মাসে যদি আপনাকে কিছু চাঁদাবাজির তথ্য আমি দেখাই, সরি আমার একটু টাইম নিচ্ছি, আমি কোনো অসুবিধা নেই, আপনি টাইম নেন। আমরা জি জি আমি একটু ওকে, আমরা একটু অনুষ্ঠানের সময় একটু বাড়াবো কামাল ভাই, আপনি যদি অনুমতি দেন একটু আমরা সময় বাড়াবো আজকে, যদি আপনি অনুমতি দেন কামাল ভাই। না না কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। মজুমদার আমরা একটু বাড়াবো সময় প্লিজ। হ্যাঁ, আমি হচ্ছে প্রথম আলোর একটি 22 আগস্ট 2024 একটি খবর পড়ছি, আপনার হেডলাইন হচ্ছে পরিবহনে চাঁদাবাজির হাত বদল আওয়ামী লীগ থেকে বিএনপি। 16 আগস্ট 2024 বিএনপি সাইনবোর্ডে চাঁদা নিয়ন্ত্রণ ও দখলের অভিযোগ। 24 আগস্ট 2024 পরিবহনে চাঁদাবাজি দখলের কর্তৃত্ব হারিয়েছে আওয়ামী লীগ। প্রথম আলো, তারপরে বিবিসি, এরকম একদম আমাদের নাম করা পত্রিকাগুলো নিউজগুলো হচ্ছে এরকম অন্তত 100টা নিউজ আছে শুধু অগাস্ট মাসে। আমি যেটা বলার চেষ্টা করছি, আমি বিএনপি কে সংগঠন আকারে আমি বলছি না, বরং হচ্ছে যে তৃণমূল পর্যায় থেকে শুরু করে এখানে আপনার বিভিন্ন সিন্ডিকেট নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগ যখন শুরু যায় নতুন ভাবে এই সিন্ডিকেট গুলো কিন্তু পরিচালনা হচ্ছে এবং সেখানে চাঁদাবাজি হচ্ছে, টেন্ডারবাজি হচ্ছে, অসহযোগিতা হচ্ছে। সেজন্য দ্রব্যমূল্য কিন্তু এই জিনিসগুলো, দ্রব্যমূল্য কিন্তু এই বিষয়গুলোর সাথে কানেক্টেড। আপনি একটা বাস আসতেছে, একটা ট্রাক আছে যেটাতে চাঁদা রাখা হয়, সেক্ষেত্রে সে কিন্তু একটা সেলিং রেট তার কিন্তু জনাব মজুমদার, আমার স্পেসিফিক দুইটা প্রশ্ন আছে, এই জায়গায় প্লিজ আপনি একটু অনুমতি দেন। জি আচ্ছা ঠিক আছে, আপনি শেষ করেন। আমি শেষ করি। আমার কথা হচ্ছে যে এখানে আপনার যারা রুট লেভেল পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর মানুষজন কাজ করছে, এখানে সবাই কিন্তু সৎ উদ্দেশ্য নিয়ে আসে না, অসৎ উদ্দেশ্য নিয়ে আসে, সৎ উদ্দেশ্য নিয়ে আসে, সব ধরনের মানুষজন আছে। তবে আমরা মনে করছি যে একটি সংগঠনের রাজনৈতিক পরিসরে তার উচিত হচ্ছে যে এখানে যে জিনিসটা ভালো কাজে প্রতিযোগিতা করা, কিন্তু আমরা দেখি যে রাজনৈতিক সংগঠনগুলো থেকে সেই পাওয়ার হোল্ড করে মানুষজন কিন্তু এই চাঁদাবাজি, টেন্ডারবাজির সাথে বিভিন্নভাবে জড়িয়ে যাচ্ছে। এখন এই ক্ষেত্রে আমাদের সবসময় ছাত্রদের প্রত্যাশা ছিল, বা এই জুলাই অভ্যুত্থানে যারা ছাত্ররা জীবন দিয়েছে তাদের আমরা মনে করছি প্রত্যাশা যে বাংলাদেশে, নতুন বাংলাদেশ আসলে চাঁদাবাজি, টেন্ডারবাজি থেকে শুরু করে এই সিন্ডিকেট এগুলো চলবে না। কিন্তু আমরা দেখছি যে পুরনো বন্দোবস্ত বারবারই ফিরে আসছে এবং আমরা তার তীব্র বিরোধিতা করে যাচ্ছি এবং সমালোচনা করে যাচ্ছি এবং আমরা মাঠেও চেষ্টা করছি এই বিষয়গুলোকে কিভাবে সমাধান করা যায়। আমি জাস্ট আপনাকে একটা ছোট্ট অভিজ্ঞতা, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি। আমি হচ্ছে ঢাকা মেডিকেল মোড় হচ্ছে যে চা খাই, আপনি হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয় পড়েছেন জানেন, ঢাকা মেডিকেল মোড়ে আমাদের ইমার্জেন্সি গেটের সামনে আমি চা খাই। এখানে আগে হচ্ছে ছাত্রলীগ চাঁদা তুলতো এবং পুলিশ সেখান থেকে ভাগ নিত, মানে মিলে জিলে ওই সময়কার পুলিশ ছাত্রলীগ চাঁদাবাজি করতো, ভাগ নিত এবং আওয়ামী লীগের এখানে যুবলীগের নেতারা এটার সাথে জড়িত ছিল। তো এখন 5 আগস্ট পরবর্তী সময় কি হচ্ছে, সেখানে আমি চা খাই, তো সেখানে গিয়ে হচ্ছে যে সবগুলো দোকানদারের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করছি, কেউ যদি আপনার কাছে চাঁদা চাইতে আসে সেটা শুধু আমাদেরকে জানাবেন, আমরা যার যথাযথ প্রতিবাদ করব। তো এখন আমরা যেটা দেখেছি যে আপনার সেখানে কিন্তু এই নতুন করে কেউ কিন্তু এই এলাকাতে আপনার চাঁদাবাজি করতে সাহস পাচ্ছে না। একই সাথে এই এলাকার যে পুলিশ, সেও কিন্তু ওইভাবে সাহস করতে পারছে না যে আগের মতো করে চাঁদাবাজি করবে। তা আমরা যেটা ভাইয়ের সাথে আমি যেটা এখানে দুইটা জিনিস একসাথে আমি টানার চেষ্টা করেছি, সেটা হচ্ছে 5 আগস্ট পরবর্তী ভাই প্লিজ ভাই আমি একটু শেষ করি। 5 আগস্ট আগে যেভাবে ছাত্রলীগ পুলিশ মিলিয়ে
যে সন্ত্রাস চাঁদাবাজি করতো এটা কিন্তু এখন কমে এসেছে। এখানে পুলিশ ওয়ার্ক করতেছে, ইটস ট্রু, এখানে এখনো ফেসিবাদের দোষ অনেক জায়গায় রয়ে গিয়েছে, বাট এটাও একই সাথে সত্য যে আমি মনে করছি যে অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করতেছে বা আমাদের এন্ড থেকেও আমরা প্রতিবাদের মাধ্যমে, তথ্যের মাধ্যমে আমরা সেই জিনিসটা করে যাচ্ছি। তো এখানে বিষয়, হ্যাঁ জি, এবার বলতে দেন। ঘটনাটা হইল মাসুদ কামাল ভাই সহ আরো অনেক সিনিয়র সাংবাদিক একাধিকবার এই প্রশ্ন তুলেছেন যে আপনারা যে রূপায়ণ টায়ারে যে একটা অফিস ভাড়া নিয়েছেন সেটা ভাড়াটা কোত্থেকে আসতেছে। আমি শেষ করি, আপনাদের সমন্বয়কদের সাথে আপনাদের কর্মীদের মারামারি হচ্ছে, এইটাকে চিহ্নিত করা যায় যে স্বার্থের সংঘাত। আপনাদের মধ্যে স্বার্থের সংঘাতটা আসলে কি? আপনারা গাড়ি চড়ছেন, বুক ফুলিয়ে আবার বলছেন আপনার মতো 1000 লোক আছে যারা আমাদেরকে গাড়ি দেয়। চাঁদাবাজি বলতে আপনারা আসলে কোন সংজ্ঞায়নের মধ্যে এটার মধ্যে ফেলেন? আপনারা সারা বাংলাদেশে কর্মসূচি করছেন, সেটা থেকে টাকা কোত্থেকে আসছে, আপনারা কিভাবে সেটা ব্যবহার করতেছেন, সেইটা স্বচ্ছতার কথা বারবার বলা হচ্ছে। সেই ব্যাপারটাকে আপনি একটু বলবেন, একটু যে এটা কেমনে হচ্ছে? ভাড়া থেকে শুরু করি আমরা, ভাড়া কোত্থেকে আসে, নাকি এইটাও অনেক লোক দিয়ে দিচ্ছে ভাড়া? মানে এমনি ভাই আমি আমার হচ্ছে আন্দোলন অভিজ্ঞতা যদি বলি, আমরা যখন হচ্ছে আপনার আমরা বাংলা ব্লকেট দিয়েছি, আপনি তখন হয়তো অন্তত জানতেন যে বিয়েতে শাহবাগে, তো তখন কি হইতো, আমি জাস্ট আমার একটা পার্সোনাল অভিজ্ঞতা বলে, আমি যেটার সাথে কানেক্টেড ছিলাম। আমরা তখন হচ্ছে যে পতাকা দিয়ে সেখানে হচ্ছে আমরা গণচাঁদা তুলতাম, তো গণচাঁদা কখনো 8000, কখনো 9000, কখনো 10000, এরকম 12-13, মানে এর বেশি কিন্তু ওঠা হইতো না। তো আমাদের কিন্তু মাইকের কস্টই ছিল প্রতিদিন 8 থেকে 10,000 টাকা, শুধু মাইক আনা। তারপর হচ্ছে আমরা পানি দিতাম স্টুডেন্টদেরকে, তো মাইক পানি মিলে ধরেন যে আমার সর্বোচ্চ ক্যাপাসিটি ছিল 15 থেকে 16,000 টাকা খরচ করার, মানে রেগুলার বেসিসে। তো কিন্তু আমার কি আসলে সেখানে 15 থেকে 20,000 টাকা খরচ হইতো না? এখানে প্রতিদিন যদি 10,000 শিক্ষার্থী সেখানে আপনার অংশগ্রহণ করে, একটা শিক্ষার্থীর পিছনে যদি 10 টাকা করে খরচ হয় 1 লাখ টাকা। যদি একটা শিক্ষার্থীর পিছনে যদি 50 টাকা করে খরচ হয়, তাহলে আপনার 10,000 ইন্টু 50 কত হয়? 5 লাখ টাকা, নাকি 5 লাখ টাকা? হ্যাঁ, 5 লাখ টাকা। তাহলে এই টাকাটা কোথেকে আসতো? এই টাকাটা কিন্তু শিক্ষার্থীরা তার নিজের পকেট থেকে খরচ করতো। এমন হয়েছে আমরা দেখছি মানুষ বাস থেকে নেমে এসে সে আমাদেরকে পানি কিনে দিয়ে যাচ্ছে। এমন রূপায়ণ টাওয়ারে বাসা ভাড়াটা, রূপায়ণ টাওয়ারে বাসা ভাড়া। প্লিজ আমি বলছি আন্দোলনের সময় মানুষ আমাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, এখনো আমাদের সাথে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। মানুষ আমাদেরকে কাজ করার জন্য যত ধরনের সহযোগিতা লাগে তারা কিন্তু সেটা করছে। আপনি গাড়ির প্রশ্ন করেছেন, আপনি রূপায়ণ টাওয়ারের প্রশ্ন করেছেন, আমি আপনাকে খুব স্পষ্টভাবে বলতে চাই যে আমরা এখনো যে কোনো মানুষকে যদি বলি ভাই আমাকে একটা বিষয় সহযোগিতা করেন, তারা সেটা করবে। আমি জাস্ট আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, আমি একটা প্রেজেন্ট উদাহরণ দিচ্ছি। এই যে আমার গায়ে যে আপনি ড্রেসটা দেখতেছেন, এটা হচ্ছে আমার হলের এক বড় ভাইয়ের, সে আমাকে, আমি এখানে বসছি কথা বলতে, সে আমাকে দিয়ে গেছে, তুমি এটা পড়ো, তোমাকে ভালো লাগবে। তো আমাদের হলে থাকতে ইউনিভার্সিটি থাকতে আমরাও বহু বড় ভাইয়ের কাপড় চোপড় পরছি। জি অবশ্যই হ্যাঁ জি, না শুধু কাপড় চোপড় না, আমি জাস্ট আপনাকে বলছি যে মানুষ আমাদেরকে সহযোগিতা করছে। মানুষ চায় যে একটা যারা অনেস্ট লিডারশিপ বাংলাদেশে বিল্ড করুক এবং তার মধ্যে দিয়ে বাংলাদেশ, নতুন বাংলাদেশ বিল্ড হোক। এবং সেখানে আপনার ভাড়ার টাকাটা কি সহযোগিতা থেকে দিচ্ছেন, না যিনি বাড়িওয়ালা তিনি এমনি আপনাকে থাকতে দিচ্ছেন? না, বাড়িওয়ালা আমাদেরকে থাকতে দিচ্ছে না, অবশ্যই আমরা ভাড়ার টাকা আমরা এই গণচাঁদার মাধ্যমে আমরা সেটা দিচ্ছি। গণচাঁদা এখনো তুলতেছেন আপনারা প্রতি মাসে? হ্যাঁ, আমরা হচ্ছে যে আমাদের নিজেদের থেকে কন্ট্রিবিউট করে, এছাড়া আমাদেরকে বিভিন্ন আমাদের যখন আমি ব্যক্তিগতভাবে ছাত্র শক্তি করতাম, তখন আমরা যখন ক্যাম্পাসে রাজনীতি করতাম আমাদেরকে ফান্ডিং করতো না। সেই ভাইকে চিনি, ও আগে এখানে ফেসবুক বিরোধী অ্যাক্টিভিজম করতো, তার থেকে ভাই টাকা চাইতাম, ভাই 1000 টাকা দেন, ব্যানার করতে হবে, ভাই প্রোগ্রামে খরচ আছে 5000 টাকা, আপনি 2000 টাকা দেন। হ্যাঁ, এইভাবে রাইট নাও সেম ভাবে। আর যখন আপনারা গণশক্তি রাজপথে ছিলেন বা আন্দোলন করতেন, তখন থেকে কি আপনাদের মনে হয় যে আপনারা একটু বিলাসী হয়ে উঠেছেন, এখন আপনাদের চাহিদাটা একটু বিলাসের দিকে যাচ্ছে, মানে নেসেসিটি না বিলাস, সেরকম কি মনে হয়? ঠিক আছে, এখনো আমি আপনাকে উদাহরণ সহ যদি বলি, আমি বাকের হচ্ছে যে ফজলক মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী, আমি ফার্স্ট ইয়ার থেকে হলে ছিলাম, আমার ছাত্র হল থেকে বের করে দেওয়া হচ্ছে 2023 সালে, এক কাপড়ে বের করে আমাকে হল থেকে। তো আমি তারপরে এখানে চানকাপুর মেসে থাকতাম। যখন 5 আগস্ট পরবর্তী সময় আমি 14 আগস্ট আবার এসে হলে এসেছি। হলে আমার যে রুমটা পড়াশোনা দ্বারা অ্যালোটেড ছিল সেখানে আমি এসে উঠেছি, ওই রুমেই ছিলাম। এখান থেকে শিফট করে পড়াশোনা আমাকে নিউ বিল্ডিং, মানে আমাদের যে মেইন বিল্ডিং এ পাঠিয়েছে, যে রুমে পাঠিয়েছে সেই রুমে পড়াশোনা নিয়ম অনুযায়ী আমি থাকতেছি। তো এখানে আসলে আমার যে আকাঙ্ক্ষার কথা যদি বলি, আমার কাছে মনে হয় না যে আমার ছাত্র হিসেবে যে আকাঙ্ক্ষা সেটা আসলে খুব একটা পরিবর্তন হয়েছে, বা আপনি বিলাসী জীবনের তো প্রশ্নে আসে না। একটা এজ ইউজুয়াল ছাত্র হলের মধ্যে যেভাবে থাকে আমি ঠিক সেভাবে থাকছি। এবং আমি মনে করছি যে আমার যে সহযোদ্ধারা তাদের ক্যাপাসিটি তারা সেই হিসেবে তাদের করছে। এখন ধরেন যে আমার হচ্ছে
আমার যেটুকু এফোর্ট করার ক্ষমতা আছে, আরেকজনের তার চেয়ে বেশি এফোর্ট করার সুযোগ থাকতে পারে, তার পারিবারিক ভাবে, তার ব্যক্তিগত ভাবে সে সেটা করতে পারে, বা আরো কম থাকলে সে কম ভাবে চলবে। ঠিক আছে, তো এখানে মানে কোনো পরিবর্তন হয় নাই। আমরা হ্যাঁ, আমরা মনে করছি যে এখানে আমার ব্যক্তিগত জীবন আমি তো এভাবে দেখছি যে আপনার এবং আপনার সহযোদ্ধাদের কোনো পরিবর্তন হয় নাই আচার আচরণে এখানে। আপনি যে গাড়ির বিষয়টা উল্লেখ করেছেন সেটা যদি আমি বলি, এখানে আমাদের যা ইয়েদের মধ্যে আমাদের সার্জিস ভাই, হাসনাত ভাই, অনেক সময় আমিও নিজে দেখি ওনারা গাড়ি ব্যবহার করেন, তবে এগুলো তো ওনাদের ব্যক্তিগত গাড়ি না। দেখা যাচ্ছে যে একটা মানুষ কিন্তু আপনি তারা গাড়ি দিয়ে আর কিছু চায় না, তারা গাড়ি দিয়ে আর কিছু চায় না। আমি আপনাকে বলি, ধরেন যে আমাকে বাংলাদেশে কোন একটা টিভি চ্যানেল ওনারা আমাকে একদিন উত্তরা পাঠাতে, মানে উত্তরা যাওয়ার সময় তাদের গাড়ি দিচ্ছিলেন, ব্যবহার করছি। আমি ওই টিভি চ্যানেলকে কি দিয়েছি, সাক্ষাৎকার ওনাদেরকে দিইনি। তারাও কি ওরকম টিভি চ্যানেলের মতো, ধরেন আমি কুমিল্লা গেলাম, আমি আপনাকে হ্যাঁ, আপনি এটা প্রশ্ন করতে পারেন, কিন্তু আপনাদের হয়তো আমি জানি না আপনি বাইরে থেকে জিনিসটা বাংলাদেশে ফিল করতে পারতেছেন কিনা। বাংলাদেশে অসংখ্য মানুষ আছে, শুধু আমাদের মানে আমরা যে এই আন্দোলনগুলির সামনে দাঁড়িয়েছিলাম, এই রেসপেক্টের জন্য তারা চায় যে আমরা বাংলাদেশে দাঁড়াই এবং বাংলাদেশের মানুষ বিনিময় আর কিছু চাচ্ছে, বিনিময়ে তো সে তো চায় আমরা সার্ভ করি, কাকে? সে সৎ লিডারশিপ চায়, জনগণকে সার্ভ করি, জনগণকে সার্ভ করার জন্য অবশ্যই দিচ্ছে। ফ্যান্টাস্টিক। আমি একটু জনাব মাসুদ কামালের কাছে। জনাব মাসুদ কামাল, নতুন কোনো প্রশ্ন নেই। আমার মনে হয় যে জনাব বাকের মজুমদার অনেকগুলি প্রশ্নের আপনার জবাব দিয়েছেন, বা যে প্রশ্নগুলি আপনি তুলেছেন সেই প্রশ্নের জবাব দিয়েছেন। আপনি যদি এখন একটু কনক্লুডিং, আমরা একদম শেষ পর্যায়ে কনক্লুডিং 2 মিনিট একটু বলেন, তারপর আমরা এটা আমি 2 মিনিট একটা কথা বলি। সেই জিনিসটা হলো কি, বাকের মজুমদার যে কথাগুলি বললেন, ওনাকে একটা পরামর্শ দিব। যখন মানুষের মনে নানা রকম প্রশ্ন কিন্তু উঠে, সেই প্রশ্নগুলো আপনারা ইয়াং, এখন আপনাদের সামনে বিরাট ভবিষ্যৎ আছে। এই প্রশ্নগুলির সঙ্গে নানা রকম সন্দেহ থাকে। তারা যদি প্রশ্নগুলির জবাব না পায়, তখন সেই সন্দেহগুলো একটা বিকৃত চেহারা নিয়ে কিন্তু তাদের সামনে মনে গেঁথে যায়। সেই চেহারাটা সুখকর না। আমরা আপনাদের ওই চেহারাটা দেখতে চাই না, আপনাদের সম্পর্কে ওই ধরনের কথা শুনতে চাই না। আমি রিকোয়েস্ট করবো, মাসুদ ভাই শেষ করুক, তারপরে বাকের ভাইও বললেন। হ্যাঁ বলেন। আমি আপনাদের রিকোয়েস্ট করবো যে রূপায়ণ টাওয়ারে আপনাদের বাসা ভাড়া নিয়ে যেহেতু কথাটা উঠেছে, আমিও তুলেছি জায়গায়, আপনারা প্লিজ দয়া করে জানান আপনারা কত টাকা ভাড়া দেন, 1 নম্বর। 2 নম্বর হলো, আপনারা যদি চাঁদা উঠে থাকেন তাদের কাছ থেকে রসিদ নিয়ে চাঁদা নেন কিনা, সেই তালিকাটা একটু প্রকাশ করেন। এটা হলো ট্রান্সপারেন্সির জন্য প্রয়োজন। আর যে গাড়ির কথা বললেন, বিভিন্ন লোক গাড়ি চড়তে দেয়, উপহার দেয়, যে তুমি আমার গাড়িটা নিয়ে যাও, চিরদিনের জন্য নিয়ে যাও, এগুলো যে বলেন আপনারা না, এগুলো এই দেশের মানুষ শুনে অভ্যস্ত। একসময় আমরা দেখেছিলাম যে ওবায়দুল কাদের হাতে রোলেক্স টোলেক্স, বিভিন্ন ফিলিপ পাতেক, এই ধরনের নানা ধরনের দামি দামি ঘড়ি, যার দাম 30 লাখ 40 লাখ টাকা। ওবায়দুল কাদের সাহেবকে জবাব দিতেন, বলতেন আমাকে অনেকে গিফট আকারে দেয়, বন্ধুরা গিফট আকারে দিলাম, না করবো কেন করে? ভাই গিফট কি মানুষ এমনি এমনি দেয়? এমনি দেয়? যে দেয় সে কি তার নিজের স্বার্থ আদায়ের জন্য দেয় না? বাংলাদেশের মানুষ এত ভালোবাসা করে, ভাই আমি তো আজকে 2 বছর ধরে চাকরি করি না, আমার তো কেউ ভালোবাসা কিছু দেয় না, ঘটনাটা কি ভাই? ভাই এটা এমনি এমনি দেয়? আচ্ছা, এই আন্দোলনের আগে আপনারা তো অনেক দিন ধরে আন্দোলন করছিলেন, তখনও দিত, ক্ষমতা ধরার আগে দিত। কামাল ভাই আমি ঠিক করছিলাম যে মানে এটা কোনো রকম ইয়া করব না, কিন্তু দর্শকদের মধ্যে কেউ জানতে চাইতেছেন আপনি কি একইভাবে জনাব তারেক রহমান এত বছর ধরে লন্ডনে কিভাবে থাকছেন সেটা আপনি জিজ্ঞেস করেন? অবশ্যই আমি এই প্রশ্ন আমি এই 5ই আগস্টের আগেও করেছি, 5ই আগস্টের পরেও করেছি। আমি বলেছি ওনার ইনকামটা কি, আমি বলেছি, আমি এখনো এই প্রশ্ন করি। যেহেতু আমরাই প্রশ্ন করি, সাংবাদিকদের আমাদের এই প্রশ্ন করাই আমাদের দায়িত্ব। আপনি শেষ করেন। আমি বলেছি যে জয়ের ইনকাম কি, বলুক জাতির কাছে, আমরা জানতে চাই জয়ের কি ইনকাম, তারেক রহমানের কি ইনকাম, আমাদের জানার দায়িত্ব, আমরা এটা কর্তব্য মনে করি। যদি ওনারা না দেন, যে একইভাবে বিএনপি কি রসিদ দিয়ে টাকা তোলে কিনা, অবশ্যই বিএনপির অফিসের ভাড়া কোত্থেকে দেয়, কে দেয়, এগুলি আমরা জানতে চাই তো না? অবশ্যই, কেন জানতে চাবো না? অবশ্যই চাই। এবং যদি না দেয় আমরা সন্দেহ করব, আপনারা চাঁদাবাজি করছেন, এবং যারা চাঁদা দেয় তারা কোনো কিছু বিনিময় ছাড়া চাঁদা দেয়, এরকম ঘটনা পৃথিবীর কোথাও নাই। কামাল ভাই আপনি তো 30 বছর না, আমি তো আমার 30 বছরের কাছাকাছি হয়েছে, আপনার তো 40 বছরের কাছাকাছি হয়েছে। আমরা কি দেখছি বিএনপি কোনো সময় জানাইছে কোন জায়গা থেকে কোন রসিদ কোন পরে? ভাই এই জন্যই তো এই দলগুলোর উপর পরিপূর্ণভাবে আস্থা রাখতে পারি না। ওকে,
আচ্ছা ঠিক আছে, রাখতে পারি না। ঠিক আছে। আমার মনে হয় কামাল ভাই আপনাকে ধন্যবাদ। কামাল ভাই আপনি কি শেষ করছেন? আমরা যারা বাকের মজুমদারকে আনইন্টারাপ্টেড 2 মিনিট একটু শুনতে চাই একটা। জি বাকের ভাই বলেন আপনি। হচ্ছে আমি বলবো যে মাসুদ কামাল ভাইয়ের জন্য আমার দুঃখ হয়েছে যে ভাই নাকি গিফট পান না। তো আমার আমি আমার ভাইয়ের জন্য দুঃখ হচ্ছে। আমার হচ্ছে যে এই যে মানে এখন তো সরকার পতন হয়েছে, তার আগ আমার পুরা লাইফ টাইমের বেশিরভাগ সময় আমি গিফটে জামা কাপড় পরে কিন্তু আমি চলছি, মানে মানুষজন ভালোবেসে, আমার বন্ধুরা আমাকে গিফট করে, মানে খুব এমন না যে আমাকে খুব দূরের মানুষ এসে দিচ্ছে, আমার বন্ধুরা আমাকে গিফট করে। এবং আমি যখন এখানে আমি জাস্ট বলি আমার ধরুন যে আমার এমন ফ্রেন্ডস আছে, আমি একটু শেষ করি ভাই, ধরেন যে আমার এখানে যখন আমি ছাত্র শক্তি রাজনীতি করতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমার অনেক বন্ধু, অনেক টিচার, অনেক অয়েল উইশার্স আছে, ওনারা কিন্তু আমাদেরকে কন্ট্রিবিউট করতেন। তো এখানে মানে ভাই যেভাবে বলছেন যে এটা, আমি পলিটিক্যাল কথাটা বলছি, তো পলিটিক্যালি কিন্তু তারা আমাদেরকে কন্ট্রিবিউটটা করতেন। তো এখানে আমার কাছে মনে হয় যে গুড উইলের ইস্যুস আছে, ট্রাস্ট ইস্যুস আছে এবং অনেস্টি ইস্যুস আছে। যদি এই জিনিসগুলো ক্লিয়ার থাকে তাহলে আসলে মানুষ আস্থা রাখে এবং মানুষের সহযোগিতা করে, এবং বাংলাদেশের মানুষ সেই সহযোগিতার হাত কিন্তু জুলাই অভ্যুত্থানে দেখিয়েছে, স্টিল আমাদের সাথে সেটা দেখাচ্ছে। আমরা বাংলাদেশের মানুষের প্রতি আশাবাদী এবং বাংলাদেশের মানুষের প্রতি আমরা আস্থা রাখতে চাই, এবং আগামীর বাংলাদেশে আমরা এই যে আপনি যে গণচাঁদার কথা আমরা বলছি, আমি খুবই ক্লিয়ার করছি, আমাদের এখনো সিস্টেম গুলো কিন্তু ওইভাবে ডেভেলপ হয়নি সবকিছু। আমরা খুব শীঘ্রই আমরা এই সিস্টেম গুলো ডেভেলপে কাজ করছি। খালেদ ভাই যেভাবে প্রশ্ন করছেন আমি খুবই সাধুবাদ জানাই। এগুলা ক্লিয়ার হওয়া উচিত, শুধু আমাদের না, প্রত্যেক, আমি মনে করছি যে রাজনৈতিক দলগুলো এই বিষয়গুলো ক্লিয়ার থাকা উচিত। আমরা যদি ছাত্র আমি বলছি ভাই, আমাকে একটু শেষ করতে দিবেন। আমরা রাজনৈতিক দল হিসেবে আসলে আমরা সকল ধরনের সিস্টেম বিল হলে আমরা এই সবগুলা বিষয় আমাদের বাৎসরিক মান্থলি কিন্তু আমরা এই হিসাবগুলো সামনে আনবো, অন্তত বাৎসরিক হিসাবটা আমাদের সামনে আসবে যে কিভাবে কোন জায়গা থেকে কি কন্ট্রিবিউশন হয়েছে। বাট এখন যেটা হয়েছে, আমাদের যে ছাত্ররা যে কাজ করছি, আমি কিন্তু এখন মাস্টার্সে পড়ছি, আমার একের সাথে একাডেমিয়া, একের সাথে আমার ক্যাম্পাসে কাজ করতে হয়, 10টা প্রবলেম হলে সেটা দেখতে হয়। তো আমরা কিন্তু সেই জিনিসগুলো করছি, আমরা আমাদের এই দায়িত্বটা পালন করে যাচ্ছি। তো এখানে আমাদের এই সিস্টেমটা বিল্ড হয় নাই। এখানে নিউ সেটেলমেন্টে আমাদেরকে যেমন টাইম নিতে হচ্ছে, আমাদের এই জিনিসগুলা একদমই ক্লিয়ার কাট রাখার জন্য আমাদেরকে কিন্তু একটা সিস্টেম বিল্ডিং এর দিকে যেতে হচ্ছে। তো এর জন্য আমাদের সময় লাগবে, আমরা আপনাদের কাছে সময় চাই, এবং বাংলাদেশের মানুষ আমাদের উপর যে আস্থা রেখেছে আমরা সেই আস্থা ধরে রাখতে চাই। তো এটা বলে আমি আসলে শেষ করব, এবং আমি আশাবাদী ছাত্ররা যদি হিসেবে আসে তখন এই বিষয়গুলো আপনার খুবই স্পষ্ট এবং সাংগঠনিক জায়গা থেকে খুবই ক্লিয়ার স্টেটমেন্ট। জনাব মজুমদার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আসলে মাসুদ কামাল ভাই আপনাকে একটা আহ্বান জানিয়েছিল, আপনি নিশ্চয়ই সমন্বয়কদের সাথে এগুলি নিয়ে আলোচনা করবেন, আপনারা সবাই মিলে সিদ্ধান্ত নেবেন। আপনারা যত বেশি স্বচ্ছ হবেন তত আমাদের জন্য ব্যাপারটা সুবিধাজনক হবে, এবং আমরা